ধন্যবাদ। শরীফ ভাই, আমি শুরুতেই বিভুদার বিষয়টা আনতে চাচ্ছি, বিভুরঞ্জন সরকারের কথাটা। কারণ আমি এর মধ্যে দেখলাম যে আপনি আপনার ফেসবুকেও বিভুরঞ্জন সরকারকে নিয়ে একটা পোস্ট দিয়েছেন। তার মানে আপনার সঙ্গে ওনার কিছু ব্যক্তিগত স্মৃতিও আছে। তো স্মৃতিচারণের জন্য হয়তো আপনাকে অতটা সময় আমরা দেব না। এর সংক্ষেপে ওনার মৃত্যুটা নিয়ে আপনি যদি একটু বলতেন। আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ। যে কোনো মৃত্যুই বেদনার, তবে কিছু মৃত্যু আছে যেগুলো সমাজ এবং চারিপাশে এক ধরনের গভীর ক্ষত তৈরি করে, কতগুলো ভাবনার উদ্রেক করে। বিবুধার মৃত্যুর আগে যে চিঠিটা ছাপা হয়েছে আমরা মিডিয়াতে দেখেছি, তার ভেতরে অনেকগুলো প্রশ্ন আছে, কিছু কিছু প্রশ্নের উত্তরও আছে। আমাদের সমাজে তিনটা কাজ আমরা খুব বেশি করি। প্রথমত, আমরা সন্দেহ করতে পছন্দ করি। দ্বিতীয়ত, আমরা পরামর্শ দিতে পছন্দ করি। তৃতীয়ত হচ্ছে, পছন্দ না হলে দালাল ট্যাগ লাগিয়ে দিতে পছন্দ করি। বিভুধা কিভাবে মারা গেছেন এটা নিয়ে এক ধরনের সন্দেহ তৈরি হচ্ছে। তবে আমি, আমার পর্যবেক্ষণ, তিনি তার লেখার শেষ লাইনে যেটা বলেছেন, সারা জীবন প্রায় 40-50 বছর ধরে যিনি লিখছেন, তিনি একটা লেখার শেষে যে লাইনটা বলেছেন, এটাই সম্ভবত আমার শেষ লেখা। তো এর ভেতর থেকে তার মৃত্যু সম্পর্কে আমার কাছে একটা মেসেজ এসেছে। বিভুদার রাজনৈতিক কারণে আমার সাথে দীর্ঘদিনের সম্পর্ক, তবে তার এই মৃত্যুটা আমাদের কাঙ্ক্ষিত ছিল না, কাঙ্ক্ষিত না। অন্য কারোই এইভাবে মৃত্যু আমাদের কাঙ্ক্ষিত। তবে আপনারা যারা গণমাধ্যমে কাজ করেন, বুকের ভেতরে পাথর চাপা দিয়ে অনেক সময় কাজ করতে হয়। এটি শুধু আর্থিক সচ্ছলতা বা সক্ষমতার বিষয় না। আপনি যে চিন্তাকে ধারণ করেন, যে হাউজে কাজ করছেন, সেখানে সেই চিন্তার রিফ্লেকশনটা আপনি না ঘটাতে পারলেও আপনার বেতন যাই দিক না কেন, একজন পেশাদার সাংবাদিকের জীবনে এটা আমার ধারণা খুবই বেদনাদায়ক। তিনি যে ভাবনাটা ভাবছেন, সেই ভাবনাটা তিনি তার কলমের মধ্য দিয়ে প্রকাশ করতে পারছেন না, অথবা প্রকাশ করলেও তার জন্য তাকে ভৎসনার শিকার হতে হচ্ছে, কেউকে মুখ কালো করে থাকতে হচ্ছে। আমাদের গণমাধ্যম প্রচন্ড চাপের মুখে আছে, এটা আমরা স্বীকার করি। তবে বিভুদার লেখার মধ্যে আমি একটা জায়গা অ্যাড্রেস করব, যে সাংবাদিকদের, তারা তো বৈষম্যের বিরুদ্ধে কথা বলেন, বৈষম্যের বিরুদ্ধে লেখেন, কলম ধরেন, কিন্তু তার একটা লাইন, যে আমার বিভাগের প্রধান যে কয় টাকা বেতন পান, আমি যদি ওই কয় টাকা বেতন পেতাম। অর্থাৎ আসলে আপনি দীর্ঘদিন প্রিন্ট মিডিয়ায় কাজ করেছেন, একটা হাউসের মধ্যে এই যে বৈষম্যের জায়গাটা, আমার মনে হয় রাষ্ট্রীয় জীবনে যে বৈষম্য, সেগুলো আপনি চাইলেই দূর করতে পারেন না, অনেক পলিসির কারণে, অনেক কিছুর কারণে। তবে বিবুধার এই মৃত্যুর ভেতর থেকে আমাদেরকে তিনি জানিয়ে দিয়ে গেলেন যে আমরা অন্তত এই যে কর্মস্থলে যে বৈষম্য, যে বিভাজন, এই বিভাজনটা দূর হওয়া দরকার। আপনি দেখেছেন এর মধ্যে যে রাজনীতিতে আগামী নির্বাচনের আগে শর্ত হিসেবে যে সমস্ত সংস্কারের কথা বলা হয়েছিল, সেই সংস্কারের মধ্যে একটা বিষয় জুলাই সনদ নিয়ে বেশ বিতর্ক হচ্ছে। এনসিপি একটা দৃঢ় অবস্থানে আছে। আবার জুলাই সনদের নিয়ে জামাতে ইসলামী তারাও একটা প্রসঙ্গ তুলছে, এটা কিভাবে কি করতে হবে। এবং বিএনপি বলছে যে এটাকে কোনোভাবেই, এর দুটো প্রসঙ্গ নিয়ে তারা তো খুব স্পষ্টভাবে প্রতিবাদ করছে যে একটা, এটাকে মানে সংবিধানের উপরে স্থান দেওয়া যাবে না, অথবা এটাকে নিয়ে কোনো মানে আদালতে প্রশ্ন না করার যে মানে শর্ত, সেটাও তারা মানতে রাজি হচ্ছে না। তো এই সব মিলে জুলাই সনদের ভবিষ্যৎ নিয়ে আপনি আপনি কি ভাবছেন? প্রথমত আমি আমার ওপিনিয়নটা দিই, একটা দেশের সংবিধানের থেকে বড় কোনো কিছু হতে পারে না। যারা জুলাই সনদকে সংবিধানের উপরে স্থান দিতে চান, তাদের মধ্যে একটা
খারাপ মতলব আছে। আমরা গত জুলাইয়ের পর থেকে দেখতে পাচ্ছি জুলাইয়ের স্পিডটাকে ভিন্ন দিকে নিয়ে যাওয়া, এবং স্পষ্ট করে দেখতে পাচ্ছি মুক্তিযুদ্ধের কাউন্টার হিসাবে এটিকে প্রতিষ্ঠা করার একটা চেষ্টা আছে। আমরা এই বিষয়ে যেই অবস্থান নিক, যারা মুক্তিযুদ্ধকে ছোট করতে চাইবেন আমরা তাদের বিপক্ষে। আমরা জুলাইয়ের একটা ঘোষণা দরকার, এটাকে স্বীকার করি, অস্বীকার করা যাবে না। জুলাই আমাদের রাজনীতিতে, আমাদের জীবনে, রাষ্ট্রীয় জীবনে একটা বিরাট প্রভাব তৈরি করেছে, তাৎপর্য তৈরি করেছে, এবং জুলাইয়ের আলোয় আমাদেরকে এগিয়ে যেতে হবে। কিন্তু কোনোভাবেই বাংলাদেশের সৃষ্টি মহান মুক্তিযুদ্ধের প্যারালাল অথবা তার প্রতিদ্বন্দ্বী এটিকে তৈরি করা যাবে না। এনসিপির যেটি বলেছেন, এনসিপি এখন পর্যন্ত নিবন্ধন পায়নি, অনিবন্ধিত একটি দল। কিন্তু দেখা যাচ্ছে এনসিপি চাইছে তারা যেভাবে বলবে সমস্ত রাজনৈতিক দলগুলো তাদের কথা অনুযায়ী চলতে হবে। আপনার খেয়াল রাখা দরকার, এনসিপি কিন্তু 1 বছর আগে, গত বছরের জুলাই মাসে তার যে আবেদন ছিল যে এই শিক্ষার্থীদের, সেই আবেদনটা এখন নেই। রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়ার ভেতর থেকে তাকে প্রতিযোগিতা এবং প্রতিদ্বন্দ্বিতা করতে হবে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে। সে আমাদের যে স্নেহের জায়গায় ছিল, ভালোবাসার জায়গায় ছিল, শ্রদ্ধার জায়গা ছিল, এখন সেই শ্রদ্ধাটা পাবে না এই কারণে যে সে একটা নির্দিষ্ট মতাদর্শ নিয়ে রাজনীতির মাঠে প্রতিযোগিতা করতে এসেছে। সুতরাং তাকে প্রতিযোগিতায় টিকতে হবে, প্রতিযোগিতা করতে হবে। কিন্তু দেখা যাচ্ছে তারা যেভাবে হুমকি দিচ্ছে, জুলাই অনুযায়ী নির্বাচন না হলে সেই নির্বাচনে আমরা অংশগ্রহণ করব না, আমার ধারণা তাদেরকে নিবন্ধন দেওয়া হবে, কিন্তু তাদের যে শক্তি সামর্থ্য, জনসমর্থন, সেখানে তারা নির্বাচনে অংশগ্রহণ না করলে নির্বাচনের ফলাফলে যে খুব বেশি প্রভাব পড়বে আমি এটি মনে করি না। তবে গণঅভ্যুত্থানের মেইন স্টেক হোল্ডারদের একটা অংশ হিসাবে আমরা অবশ্যই চাই তারা নির্বাচনে অংশগ্রহণ করুক। নির্বাচনকে বিলম্বিত করা অথবা এটিকে কতগুলো চ্যালেঞ্জের মুখে ফেলে দেওয়ার একটা প্রবণতা আছে। জামাতের পক্ষ থেকেও বলা হচ্ছে যে আমরাও এই অবস্থা হলে নির্বাচনে অংশগ্রহণ করব না, কি পিআর লাগবে। আচ্ছা, বিএনপি যদি বলে যে পিআর দিলে আমরা নির্বাচনে যাব না, তাহলে সংকটটা আরো ঘনীভূত হবে। আমরা আশা করি বিএনপি বড় দল হিসাবে এই ভূমিকাটা বিএনপি নেবে না, কারণ তার একটা রেসপন্সিবিলিটি আছে। আমরা এই যে অনড় অবস্থা, এই অনড় অবস্থা আমরা যেতে চাই না, এবং জি, এটি না হলে সেটি, সেটি না হলে এটি না করে জুলাইকে ধারণ করে যতটুকু একমত হওয়া যায় ওই পয়েন্টে। ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বলেছিলেন যে সবাই সব বিষয়ে একমত হবেন না, যতগুলো জায়গায় একমত হওয়া যায় সেগুলোকে ধরে আমরা সামনের দিকে যাব। নির্বাচন ম্যানিফেস্টোতে আপনি দেওয়ার সুযোগ আছে যে আমাকে যদি নির্বাচিত করেন তাহলে এই কাজগুলো আমি করব। কিন্তু এনসিপি এবং জামাতের ভিতরে একটি প্রবণতা দেখা যাচ্ছে, নির্বাচনের আগেই তারা সবকিছুই শেষ করে ফেলতে চায়। যারা জি, ক্ষমতায় যাবে বুঝতে বলছে পেরেছি। দুটো হ্যাঁ। পক্ষই, তাদের এই মনোভাবটা কেন আমার কাছে সন্দেহ হয়। আমরা জুলাইয়ের অভ্যুত্থানে যারা সামনের কাতারে ছিলেন, অংশ নিয়েছেন, তারা কেউ ভবিষ্যতে কোনো রাজনৈতিক নিপীড়নের শিকার হন, আমরা এটি চাই না। আপনি যদি জনগণের মতামত ওন করেন, সংবিধানের বাধ্যবাধকতা দিয়ে না, আপনার আপনাকে নিরাপত্তা দেবে জনগণ। আমরা এই ধরনের একটা অনড় অবস্থায় বাংলাদেশের নির্বাচনটা চলে যাক, এটা আমরা চাই না। নির্বাচন নিয়ে একটা বিতর্ক কিন্তু ইদানিং খুব শোনা যাচ্ছে। যদিও ডক্টর ইউনূস নিজে বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, তবুও যেন মানুষ তার উপর আস্থা রাখতে পারছে না। এই অনাস্থাটা কেন? আবার পাশাপাশি নির্বাচন কমিশন তারা কি করবে সেটাও বুঝতে পারছি না। কারণ আজকে যদিও দেখলাম নির্বাচন কমিশন বেশ দৃঢ় অবস্থান নেওয়ার চেষ্টা করছে, মুখে বলছে তার উপর যদি সরকার তার মতো করে চায় তাহলে উনি পদত্যাগ করবেন। তো এটাই বা বলার দরকার পড়ছে কেন? গতকালকে ইসি এবং ভিসি দুজনে দুটো ঢাকা ইউনিভার্সিটি
তারা রহস্যজনক দুটো বক্তব্য দিয়ে রাজনীতির মাঠকে হঠাৎ করে উত্তপ্ত করে। সরকারকে মানুষ বিশ্বাস করছে না, তার কারণ হলো সরকার প্রচুর ধোঁকাবাজি করেছে এই 1 বছর। আমরা তাদের কাছে যে ধরনের স্বচ্ছতা আশা করেছিলাম সেই স্বচ্ছতা আমরা দেখতে পাচ্ছি। ঐক্যমত্যের কাউন্সিল রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করে তারা যে এজেন্ডাগুলো ঠিক করেছে, হঠাৎ করে তাদের আমেরিকান দূতাবাসে গিয়ে বৈঠক করার কোনো প্রয়োজন ছিল? বাংলাদেশে অনেক বিদেশি দূতাবাস কাজ করে, আপনি কেন দলবল নিয়ে আমেরিকান দূতাবাসে যাবেন? প্রশ্ন তৈরি। নির্বাচন নিয়ে একটা ধোঁয়াশা আছে। এনসিপি সরকারের কাছের দল, সরকারের ব্লেসিং আছে এনসিপির প্রতি। এনসিপি যে বক্তব্যগুলো দিচ্ছে এবং জামাত যে বক্তব্যগুলো দিচ্ছে, মানুষের একটা বিরাট অংশ মনে করে এই সরকার এনসিপি এবং জামাতের দ্বারা প্রভাবিত, সুতরাং তাদের মতামতের বাইরে তারা হয়তো যাবে না। এক। দ্বিতীয়ত, সরকারের ভেতরে কেউ কেউ অনেকদিন ক্ষমতায় থাকার একটা বাসনা তাদের মধ্যে আছে। নির্বাচন বিষয়ে সরকারের পক্ষ থেকে ইলেকশন কমিশনকে যে ধরনের গাইডলাইন অথবা পরামর্শ দেওয়ার কথা, সেখানে কখনো কখনো ছন্দপতনের ঘটনা আছে। লন্ডনে তারেক জিয়ার সঙ্গে বৈঠক করার পর যে তাড়াহুড়া আমরা দেখেছিলাম সংবাদ সম্মেলনে, ডক্টর ইউনূসের উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান যেভাবে বলছিলেন, তারপরে একটা দীর্ঘ সময় কিন্তু সেটি এগোয়নি। প্রধান উপদেষ্টার সাথে নির্বাচন কমিশনার বৈঠক করার পর, দেখা করার পর তিনি বলেছেন নির্বাচন নিয়ে আমাদের কোনো কথা হয়, যদিও সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় ছিল ইলেকশন সম্পর্কে আলোচনা। মানুষ এটা প্রত্যাশা করেছে। সরকারের মধ্যে এখন পর্যন্ত নির্বাচন বিলম্বিত করার এবং সরকারের ঘনিষ্ঠদের একটা চেষ্টা আছে। সরকারের কাজগুলো নির্বাচন কেন্দ্রিক, অস্বচ্ছতা আছে। সর্বশেষ, নির্বাচনকে অর্থবহ এবং নিরপেক্ষ রাখার ক্ষেত্রে সরকার তার নিরপেক্ষতা ধরে রাখতে পারবে কিনা, এটা নিয়েও সন্দেহ আছে। জি, আমি শেষ প্রশ্নটা করতে যাচ্ছি, এটা নিয়ে আর বেশি সময় পাবো না হয়তো বা আমরা, তবে ছোট করে যদি একটু বলতেন। সেটা হলো যে আমরা দেখছি যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমাদের এখানে এই যে সফর করছেন, এবং এটা অনেকের কাছে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন এবং সিগনিফিকেন্ট মনে হচ্ছে। আপনি এর পেছনে কি কোনো রাজনীতিবিদ দেখছেন কিনা? আমাদের এখানে গত 15 বছর ভারতের একটা আধিপত্য ছিল। অন্যায় অযৌক্তিক ভাবে আমরা ভারতকে অনেকভাবে সুবিধা দিয়েছি, বিনিময়ে তাদের রাজনৈতিক সাপোর্টটা আমরা নিয়েছি, আওয়ামী লীগ দিয়েছি। 5ই আগস্টের পরে পরিবর্তিত অবস্থায় দেখা যাচ্ছে ভারতকে সুবিধা দেওয়ার যে ক্ষোভ, সেটিকে পুঁজি করে পাকিস্তানের সাথে একটা সম্পর্ক উন্নয়নের চেষ্টার নামে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কোণঠাসা করার যে প্রবণতা, এটিকে আবার নতুন করে সামনে নিয়ে আসা হচ্ছে। গতকালকে যে বৈঠকগুলো হয়েছে, প্রত্যেকটা বৈঠকে ভবিষ্যৎ নির্বাচন নিয়েও নাকি আলোচনা হচ্ছে। পাকিস্তান নিজের দেশেই নির্বাচন প্রশ্নবিদ্ধ। ইমরান খান নির্বাচিত সরকার প্রধান, তাকে কারাবন্দী করে রেখেছে। সে আমার দেশে নির্বাচন নিয়ে কি করবে? এবং যে দেশটি বেশিরভাগ সময় কেটেছে সেনা শাসনে, তারা আমার এখানে নির্বাচনে কি ভূমিকা রাখে? আমরা পাকিস্তানের সঙ্গে ভালো সম্পর্ক চাই, ওই যে আগে আম কূটনীতি জাম কূটনীতি না, আমার মর্যাদার ভিত্তিতে। তবে তার ভিত্তি হবে 71। 71-এ তাদের যে হত্যাকাণ্ড, তাদের যে নিষ্ঠুরতা, অবশ্যই পাকিস্তানকে তার জন্য ক্ষমা চাইতে হবে। 71 ইস্যুটাকে সরকার অথবা যে রাজনৈতিক দলগুলো কার্পেটের নিচে চাপা দিয়ে রেখে পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়ন করার কথা বলছেন, তারা ভুল করছেন। এবং এর ভেতর থেকে 30 লাখ শহীদের সাথে, তাদের আত্মদানের সাথে এক ধরনের নিষ্ঠুর আচরণ করা হচ্ছে। আমরা আমাদের দেশে ভারতের আধিপত্য যেমন চাই না, তাকে স্পেস করে দিবেন সেটিও চাই না। পাকিস্তানের ভাবাদর্শ
এখানে নতুন করে আপনি জায়গা করে দিবেন সেটি চাই না। সরকারকে অবশ্যই আজকে ইউসুফদার যেটা বলেছেন যে আমরা ইতিমধ্যেই 3বার আমাদের অবস্থান পরিষ্কার করেছি, সরকারের অবস্থানটা আমরা জানতে চাই। কারণ এই মন্ত্রীকে সরকার আমন্ত্রণ জানিয়ে এসেছে। আমরা পাকিস্তানের এতদিনের আচরণে সন্তুষ্ট না। মুক্তিযুদ্ধের প্রশ্নে তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। জি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরাজয়ের গ্লানি পাকিস্তানকে সামনে রেখে একটি অংশ ভুলিয়ে দেওয়ার যে চেষ্টা করছে, নিশ্চয়ই বাংলাদেশের মানুষ সেটিকেও গ্রহণ। জি, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব শরীফুজ্জামান শরীফ। শুরুতেই আমি যেটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি, এই যে মুক্তিযুদ্ধ বিষয়টা নিয়ে আপনি এটা খেয়াল করবেন, নানা রকম ইস্যু কিন্তু আসছে। এক একজন এক এক কথা বলছে। কেউ বলছে মুক্তিযুদ্ধে এত লোক মারাই যায় নাই, কেউ বলছে শরণার্থীর সংখ্যা কয়েক হাজার ছিল মাত্র, এবং এখন আরেকজন বলছে যে মুক্তিযুদ্ধের ইতিহাসই যা আমরা দেখি সব তার নাকি 90% ভুয়া। তাহলে কোন 10% ঠিক, কোন 90% ভুয়া, এবং উনি এটা কিভাবে নির্ধারণ করলেন? এই সব মিলিয়ে আপনি কি মনে করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো যে 71-কে ভুলিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র চলছে? মির্জা ফখরুল ইসলাম যেটা বলেছেন এটা খুব ভালো উপলব্ধি। এবং ওনার আরো আমি কিছু বক্তব্য দেখেছি, এর আগেও উনি বলেছেন। আসলে 24-এর পরে এসে আমরা দেখতে পাচ্ছি আমাদের মুক্তিযুদ্ধকে নিয়ে নানা রকম বিতর্ক এবং ন্যারেটিভ সৃষ্টি করার প্রচেষ্টা চলছে। সেই কারণে মুক্তিযুদ্ধের সপক্ষের লোকজন ক্ষিপ্ত। তারা মনে করছে যে এই যে 24-এর আন্দোলন নিয়ে সত্যি সত্যি এরা মুক্তিযুদ্ধকে মানে আড়াল করতে চায়। এবং এর পেছনে যে স্বাধীনতা বিরোধী শক্তি আছে এতে তো কোনো সন্দেহ নাই। কারণ তারা 71-কে স্বীকারই করে না। 71-এ যে অ্যাট্রোসিটি হয়েছে, 71-এ যে গণহত্যা হয়েছে, মানুষ মেরেছে, 71-এ যে যা কিছু ঘটেছে, এগুলোকে অস্বীকার করে তারা শেখ হাসিনার আমলে যে 24-এ যে ক্ষমতার লড়াই হলো, একটা স্বাধীনতার যুদ্ধ আর একটা হচ্ছে ক্ষমতার লড়াই, এই একটাকে দিয়ে আরেকটাকে ঢাকার চেষ্টা করছে। আমি খুব আশ্চর্য হই, ইভেন এনসিপির দুই একজন ব্যক্তিও এটা এরকম এদের সুরে কথা বলে, যার কারণে এনসিপি কে বলা হয় যে জামাতের এরা বোধহয় বি টিম। তো যাই হোক সেই বিষয়টা, কিন্তু দেশের একটা প্রধান রাজনৈতিক দল যে বিএনপি এটা নিয়ে বারবার বলছে। তারা বলে যে 71-কে বোলানো যাবে না 24 দিয়ে, তাদের এই 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 জায়গায় তাদের বক্তব্য স্পষ্ট। কিন্তু তাদের উপর মানুষ একটু অসন্তুষ্ট অন্য কারণে, যে মুক্তিযুদ্ধকে নিয়ে যে এত হেয় করা হচ্ছে, মুক্তিযোদ্ধাদেরকে যে এত অপমান করা হচ্ছে, আমাদের মুক্তিযোদ্ধাদের ভাস্কর্য ভাঙচুর করা হচ্ছে, কতগুলো আহ, যা কিছু স্থাপনা সবগুলোর উপর আঘাত করা হচ্ছে, বঙ্গবন্ধুর উপরও আঘাত করা হচ্ছে। যারা এই বঙ্গবন্ধুকে আঘাত করছে, তার ভাস্কর্যে আঘাত করছে, 32 নম্বর আঘাত করছে, বিএনপি কিভাবে নিশ্চিত থাকে যে এরা আরেকদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যাকে তারা স্বাধীনতার ঘোষক মানে, তাকে অপমান করবে না? অলরেডি তো হচ্ছে, তাকেও তো অপমান করা শুরু হয়ে গেছে। আপনি যে মুক্তিযুদ্ধের আহ সংখ্যা নিয়ে কথা বললেন, যে সংখ্যা নিয়ে একটা বিতর্ক শুরু হয়েছে, আপনি দেখেন এই সংখ্যা নিয়ে বিতর্ক তো আগে ছিল না। সংখ্যা নিয়ে একবার বলা হয়েছিল যে এটা 3 মিলিয়ন, বলা হয়ে গেছে আসলে 3 লাখ হবে। সেই জিনিসটাও মানা যায়। কিন্তু আপনি যখন এই সংখ্যা নিয়ে বারবার আপত্তি তোলেন, বারবার এটাকে জাস্টিফাই করতে চান, ইভেন 2000 বলেন, তার মানে তো মনে হয় যে এটা তো বলার অপেক্ষা রাখে না। এরা ডেলিভারেটলি এগুলো করছে, মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার জন্য এগুলো করছে। এবং আমাদের এবং পাকিস্তান কোনো ভুল করেনি, সেটা আমাদেরকে বোঝানোর জন্য করছে। এই প্রেক্ষিতে এখন যদি বদরুদ্দিন উমরের কথা আপনি বলছিলেন, বদরুদ্দিন উমরের কথা যদি আসে, উনি বলছেন যে উনি উনি প্রথমে বলা দরকার, এই বদরুদ্দিন উমর যাকে মানে ও তার বিরোধীরা বদ ওমর বলে ডাকে, এই ভদ্রলোক নিজে এত বড় বুড়ো হয়েও মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধে যান নাই। এত বড় বড় কথা বলছেন মুক্তিযুদ্ধ নিয়ে, কিন্তু উনি মুক্তিযোদ্ধা না। এবং উনি বলছেন মুক্তিযুদ্ধের ইতিহাস 90% ভুয়া। আপনি তো ভাই মার্ক্সবাদ নিয়ে, লেনিনবাদ নিয়ে, দুনিয়ার কত কিছু নিয়ে বই লিখে ভরে ফেলছেন। আপনার বই বাজারে বিক্রি হয় কিনা জানি না, বাট আছে তো। আপনার বই তো অভাব নাই। এক সময় আমরাও কিনেছিলাম আপনার মার্ক্সবাদের অ আ ক খ, কি যে ঘোড়া ডিম লিখেছেন এখন বুঝি। সেই জায়গায় আপনি যে বইগুলো লিখেছেন সেগুলোর পাঠক
নিশ্চয় কিছু ছিল। আপনি মুক্তিযুদ্ধ নিয়ে লিখলেন না কেন? মহান আহ, ইয়ে ব্যক্তি, মহান বুদ্ধিজীবী, আপনার তো উচিত ছিল মুক্তিযুদ্ধ নিয়ে কিছু বই লেখা, যেখানে আমরা জানতে পারতাম যে আসলে 90% ভুয়া কোথায়, আর আপনার ওই 10% সত্যতা কি কি ছিল, আর যে 90 ভুয়া সেগুলো কি। এই লোক ভাষা আন্দোলন নিয়ে বই লিখেছে। কি যে মিথ্যাবাদী একটা লোক, আমি তাকে মিথ্যাবাদী বলবো, এখন অনিয়ারে বলছি মিথ্যাবাদী। সে বঙ্গবন্ধু 52 ভাষা আন্দোলনে তার কোনো অবদান নেই, এটাই তার প্রতিষ্ঠা করার জন্য সে আপ্রাণ চেষ্টা করে গেছে। কিন্তু দেখা যাচ্ছে যে অসমাপ্ত আত্মজীবনীতে লেখা আছে যে উনি যারা এই আন্দোলনের সঙ্গে জড়িত ছিল তারা বঙ্গবন্ধুর সাথে জেলখানায় দেখা করছে, চিঠি বিনিময় হচ্ছে, উনি তাদেরকে চিরকুট পাঠাচ্ছে। এবং 21শে ফেব্রুয়ারির যে মানে চূড়ান্ত আন্দোলনে উনি অনশন করছেন ঢাকার বাইরে একটা ইয়েতে, জেলখানায়। এবং সেখানে এবং যেদিন এই এই 21-এর চূড়ান্ত দিন আসলো, হত্যা করা হলো আমাদের ভাষা শহীদদের, সেদিন তার অনশন ভাঙানো হলো এবং তাকে খাওয়ানোর বহু চেষ্টা করা হয়েছে। এগুলা এগুলো বলার অপেক্ষা রাখে না, এগুলো পুরোটাই অসমাপ্ত আত্মজীবনীতে আছে। অসমাপ্ত আত্মজীবনীও যাদের এই প্রসঙ্গক্রমে আপনাকে বলে রাখি, অসমাপ্ত আত্মজীবন নিয়েও আর কিছু রাজাকারের ছাওয়াল একটা বিতর্ক তুলেছিল যে এটা বঙ্গবন্ধু লেখে নাই, এটা লিখেছে আরেকজন। কিন্তু এখন, এবং আমি দেখেছি আমার ওয়ালে বিশিষ্ট বিশিষ্ট লোকেরা সেটাকে শেয়ার করে খুব আনন্দ উল্লাস করছিল। কিন্তু ওদেরই আবার ফ্যাক্ট চেক কমিটি যেগুলো আছে, রাজাকারদের ফ্যাক্ট চেক যারা করে, ওই রাজাকারদের ফ্যাক্ট চেক অর্গানাইজেশনই এখন বলছে যে ওই রিপোর্টটা ভুয়া, অসমাপ্ত আত্মজীবনী বঙ্গবন্ধুরই লেখা। এবং এটা আরেক জি। বইয়ের সাথে আরেক বইয়ের কিন্তু ঘুলিয়ে ফেলেছে। কিন্তু দেখেন, এটা নিয়ে কোনো ওদের প্রচার নাই, এটা কিন্তু চুপ হয়ে আছে। তো রাজাকারদের চরিত্র, স্বাধীনতা বিরোধীদের চরিত্র আপনি এভাবেই চিনবেন। এরা সত্যের সঙ্গে থাকবে না, এরা সবসময় অসত্যকে ঘুলিয়ে দেবে। আর এরা মুক্তিযুদ্ধের পক্ষে যদি কেউ কিছু বলে সেটাকে অসত্য প্রমাণের জন্য উঠে পড়ে লাগবে, এবং এদের কাজই হচ্ছে এটা। এবং ওই ফ্যাক্ট চেক কমিটি যেগুলো বললাম, হিউমার স্ক্যানার, ও হিউমার স্ক্যানার দেখবেন যে মুক্তিযুদ্ধ নিয়ে কেউ কিছু যদি মানে মিথ্যা কথা বলে, তখন এরা কিছু করে না। আমি এদেরকে নিয়ে স্ট্যাটাস দিয়েছিলাম যে এখন ওই হিউমার স্ক্যানারকে থ্যাঙ্কস জানাতে হয় যে ওরা দিয়েছে এবং ওরা এটার গবেষণা করেছে। আমি বলেছি যে এখন হিউমার স্ক্যানার কোথায়? হিউমার স্ক্যানার এসেছে এবং এসে বলেছে যে এটা ভুয়া রিপোর্ট। চ্যানেল 24 একটা ভুয়া রিপোর্ট করেছে, অসমাপ্ত আত্মজীবনী বঙ্গবন্ধুর লেখা না। এবং চ্যানেল 24ও তার রিপোর্ট এখন গায়েব করে দিয়েছে। আমি হুম। মানে আমার এত ইয়ে লাগছে যে বাংলাদেশে এই যে বঙ্গবন্ধুর পক্ষে একটা লোক নাই যে আদালতে গিয়ে এই 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 মিথ্যাবাদী রিপোর্টারদেরকে চ্যালেঞ্জ করতে পারে এটা এবং হয় এই কি, মিথ্যা রিপোর্টের জন্য সাজা দিতে পারে। এটা আপনার ওই ট্যাগিং এর ভয়ে হয়তো করে না, অনেকে হয়তো করতে চায়, ভাবে আবার, কারণ সরকার তো মব জাস্ট এই মব ভায়োলেন্স কে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে চায় না। সেক্ষেত্রে আপনি গেলে হয়তো আপনি মবের শিকার হতে পারেন। এটাও তো একটা ভীতি। হ্যাঁ, সেটাও ঠিক। তার মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু নিয়ে কিছু লিখলেই মনে হচ্ছে যে সে আওয়ামী লীগের, মানে একটা সুন্দর একটা ট্যাগ দেওয়া শুরু হয়ে গেছে আওয়ামী লীগের। এই মনে হচ্ছে যে আওয়ামী লীগের সম্পত্তি, এই যে মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু আওয়ামী লীগের সম্পত্তি। এরাই কিন্তু বলতো আওয়ামী লীগ যদি বঙ্গবন্ধুকে ছেড়ে দিত তাহলে উনি মহান নেতা হতেন, আমরা তাকে পূজা করতাম সবাই। হ্যাঁ, হুম হুম হুম। জয় বাংলা ওরা বলে কেন? জয় বাংলা তো মুক্তিযুদ্ধের স্লোগান ছিল, ওরা কেন হাইজ্যাক করলো? ওরা নিজেরাই এগুলো করতেছে। তো এগুলো বলে লাভ নাই, এগুলো পুরনো কথা। এবং এরা বারবার প্রমাণ করছে যে এখন 5 আগস্টের পর ওরা আরো ভালো করে প্রমাণ করছে যে আসলে মুক্তিযুদ্ধের একমাত্র ধারক দল এখন আওয়ামী লীগই আছে, যাকে আমি নিজেও এই সবসময় ট্রোল করতাম যে এরা চেতনা বিক্রি করে চলছে। এখন দেখছি যে ওরা চেতনার জন্য ঠিকই আছে, চেতনা অন্যরা বিক্রি করছে না। চেতনা চেতনা কিভাবে নষ্ট করা যায় সেই প্রতিযোগিতায় লেগেছে। আমাদের মুক্তিযুদ্ধকে হেয় করা, আমাদের শহীদের সংখ্যাকে হেয় করা, আমাদের ইতিহাসকে হেয় করা। এরা পারলে তো এখন পাকিস্তানের কাছে ক্ষমা চেয়ে বসে যে ভাই, আমরা যে মুক্তিযুদ্ধ করেছিলাম সেটা অপরাধ করেছিলাম, এই যে আমরা যে তবে ক্ষমা আমি কিন্তু চাওয়ার মনে জন্য করি, চাপ দিচ্ছি, আমরা এই যে যে আপনি ক্ষমা বলেন চাওয়ার না, জন্য চাপ দিচ্ছি, এরা উল্টা ক্ষমা চাইবে যে ভাই আমরা না অপরাধ না, করেছিলাম, আমাদেরকে ক্ষমা করে দে। এই যে আপনি বলেন পাকিস্তানের কাছে ক্ষমা চাওয়া দরকার, এরা মনে করছে, আমার কিন্তু একটু মানে একটু কৌতুক করে হলেও আমি বলি, আমার কিন্তু মনে হয় আসলে ক্ষমা চাওয়া আমাদের উচিত। উচিত এই কারণে, 9 মাসে 90,000 পাকিস্তানি বাহিনী মাত্র 2,000 লোককে মারতে পেরেছে। হুম। এদের তো ওদের পেট্রোলের দাম ওঠে না রে ভাই,
ওদের গাড়ির যে পেট্রোল, এটা তো আমি জানি নাই। এখন আমাদের মনে হয় জানেন ওদের কাছে ক্ষমা চাওয়া উচিত যে আমরা এত কম কেন মরলাম, তোমাদের এত পরিশ্রম হলো 9টা মাসে, এত ব্যয় করলা, তোমরা আমাদের ক্ষমা করে দিও। এখন আপনার কথা অনুযায়ী মনে হচ্ছে এই ধরনের কথা বলার সময় হয়ে গেছে। ওরা নিজেরাই বলতেছে, ওদের জেনারেলি বলতেছে কমপক্ষে 12 লক্ষ মেরে দিয়ে গেছে, আর ওরা আবিষ্কার করছে 2,000 মরেছে। কতটা বেজন্মা হলে এই ধরনের মেন্টালিটি পোষণ করলে বাংলাদেশে নিজেদের ইতিহাসকে এভাবে বিকৃত করে কেউ? আমি আমি আপনাকে আরেকটা তথ্য দিই। পাকিস্তানের এই মানে পরাজয়ের পর ওরা যখন চলে গেল, যাওয়ার পর যখন নাকি ওখানে কিন্তু পাকিস্তানে একটা কমিশন হয়েছিল এই মুক্তিযুদ্ধ নিয়ে, হামুদুর রহমান কমিশন, আপনি নিশ্চয়ই খেয়াল হ্যাঁ, আমি আছে। জানি ওই রিপোর্ট। হ্যাঁ, ওই হামুদুর রহমান কমিশনে কিন্তু তারা এই ফিগারটাকে তারা কমিয়ে দেখাইছে, অনেক কমায় দেখাইছে। সেটা হুম। কমায় যেটা দেখাইছে সেটাও প্রায় 65,000 না 60,000 মধ্যে দেখাইছে। ওরা ওরা তো স্বীকারই করে না। তারপরে ওরা হুম। বলছে যে ক্যাজুয়ালিটি ছিল 65 থেকে মানে 70,000-এর মতো, 65,000-এর মতো, আর এই ফিগারটা উল্লেখ করেছে। আর হুম। আমাদের নতুন ইতিহাসবিদ বলতেছে 2,000। যাই হোক, এই আলোচনা যত কম করা যায় তত ভালো। আমি এখন একটা অন্য প্রসঙ্গে আসি, নির্বাচন নিয়ে। এই নির্বাচনটা আমরা কিন্তু ভেবেছিলাম যে একটা নির্বাচন হবে, আমাদের দেশের মানুষ তাদের পছন্দ অনুযায়ী আগামী যে শাসক কে হবে, মানে শাসন ক্ষমতা কার হাতে থাকবে সেটা বেছে নিবে। কিন্তু এর মধ্যে নির্বাচন নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র হয়ে উঠছে, কাদা ছোড়াছুড়ি হচ্ছে, আবার অনিশ্চয়তা তৈরি করা হচ্ছে। তারেক রহমান যখন বলেন যে এই আন্দোলনে যারা সহযোদ্ধা ছিল তারা এখন মানে স্বৈরাচারের মতো বিএনপির বিজয় ঠেকাও প্রবণতা তাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে, তো এটা আসলে কেন ওনাকে এরকম এরকম কথা বলতে হচ্ছে? আমার মনে হচ্ছে সবারই একটাই লক্ষ্য, যে নির্বাচন পিছিয়ে যাক। নির্বাচন যখন না হয়, আপনার তো বিএনপির প্রতিপক্ষকে এনসিপি এবং জামাত, তারা তো এনজয় করছে। জামাত নেতারা তো এখন বেড়াতে যাচ্ছে, দেখলাম আজকে চীনে যাচ্ছে পুরো, মানে স্টলওয়ার্ড যারা আছে সবাই। তো এরা এরা তো আনন্দে আছে। এখন এই যে বাংলাদেশে যে একটা ইলেকশন, এবং তাদের যে ইলেকশন প্রস্তুতি, ইলেকশন যে করতে হবে, দলটাকে নিবন্ধিত করতে হবে, এটা তো আমি দেখছি না তাদের মধ্যে। তারা তো ভেবেই নিয়েছে, বা তাদের অ্যাক্টিভিটিজে মনে হয় যেন ফেব্রুয়ারিতে ইলেকশন হচ্ছে না। এবং তারা যে বলছিল একজন যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না, ওইরকমই মনে হচ্ছে। আর জামাত তো যত ইলেকশন পিছিয়ে যেতে পারে তাদেরও লাভ। যদিও একটা একটা স্বীকৃতি তাদের আছে, এই যে ডামাডোলের মধ্যে তারা যে বিরোধী দল ও হলেও যেতে পারবে, সেটাও তো তাদের একটা বড় স্বীকৃতি। বাংলাদেশের মতো একটা একটা দেশে জামাতে ইসলাম, যার কোনো অস্তিত্ব নাই কোথাও, তারা, মানে অন্য দেশের বাইরের কথা বলছি আমি, তারা এই দেশে এসে প্রধান বিরোধী দল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ যেভাবে ইলেকশন যদি হয়, এটা চোখ বন্ধ করে বলা যায় যে বিএনপি ক্ষমতায় যাবে এবং তারা ইয়েতে যাবে। কারণ জামাত যদি ক্যারিশমা দেখাতে পারতো, জামাতের নেতৃত্বের অনেকে বলে, আমির থেকে শুরু করে অনেক ভালো নেতা আছেন, আমি অস্বীকার করি না, সৎ নেতাও আছেন, আমি আপনাদের বারবার বলেছি, এখানেও বলেছি। কিন্তু ওভারঅল জনগণ তাদেরকে গ্রহণ করার মতো যেই ম্যাটেরিয়ালস দরকার, এগুলো তো তাদের মধ্যে নাই। তাদের মধ্যে তো ক্ষমা নেই, তারা তো ক্ষমা চাচ্ছে না এখনো। তারা তো অন্যের মতকে গ্রহণ করার যে অ্যাবিলিটি, সেটা এখনো এখনো অর্জন করে নাই। এখনো সোশ্যাল মিডিয়ায় দেখবেন জামাতের লোকেরা গালি দিচ্ছে, আমাকে দিচ্ছে, আপনাকে দিচ্ছে, অন্যদেরকে দিচ্ছে। এরা শুধু সুযোগ পাচ্ছেন, হয়তো রগও কেটে দিত। কিন্তু এই যে মেন্টালিটি তাদের কর্মীদের, এবং তাদের নেতারা ভালো মানুষের উপরে থাকলেও, ভালো মানুষ রূপে আমাদের কাছে আসলেও, এই যে এটা তো পরিবর্তন হচ্ছে না। তাদেরকে বিএনপি বলে যে মোনাফেক, বা অন্য দলগুলো বলে। আজকে আমি দেখলাম যে প্রথম আলো সম্ভবত রিপোর্ট করেছে, ইসলামী দলগুলো, বাকি ইসলামী দলগুলো কেউ তাদের সাথে যেতে চায় না। কারণ ওরা তাদেরকে মোনাফেক হিসাবে জানে, ওরা সঠিক ইসলামী দল হিসাবে জানে না। এবং শুধুমাত্র চরমোনাইয়ের দল বোধহয় একটুখানি আগ্রহী। চরমোনাইয়ের দল দ্বিতীয় বৃহত্তর ইসলামিক দল, তাতে কোনো সন্দেহ নাই। এই দুই দল মিলে ইম্প্যাক্ট করতে পারবে কিনা আমি জানি না। এবং চরমোনাইয়ের দলও যদি যায়, তাহলে এতদিন ধরে যে জামাতকে তারা আজে বাজে গালাগালি করেছিল, এবং জামাত বিরোধিতার নামে আওয়ামী লীগের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আওয়ামী লীগের ছত্রছায়ায় তারা যে দল বড় করেছিল, হ্যাঁ, আওয়ামী লীগের সুবিধা নিয়ে। আমি আওয়ামী লীগের সুবিধা এইভাবে নিচ্ছি যে আওয়ামী লীগ জামাতকে নির্যাতন করছে, বা সরকার জামাতকে নির্যাতন করছে, এদেরকে কখনো কিছু বলে নাই। এদেরকে বাড়তে দিয়েছে, হেফাজতকে বাড়তে দিয়েছে। তো এই যে গোষ্ঠী, হেফাজত গোষ্ঠী এবং এই যে চরমোনাই পীর গোষ্ঠী, ওরা তো কওমি গোষ্ঠী, যে খেলাফত গোষ্ঠী,
এরা তো জামাত বিরোধী ছিল। এখন খেলাফত গোষ্ঠী যে কয়জনই ছিল, যে কটা রাজনৈতিক দল আছে, আমি দেখছি যে প্রায় 10টার মতো ইসলামী দল, সেগুলোর মধ্যে জামাতের নিয়ে তাদের আগ্রহ নাই। তো জোর করে যদি তারা ঐক্য করেও, তাহলে সেখানেও কতটা ইম্প্যাক্ট পড়বে আমার মনে হয় না। কারণ বাংলাদেশের মানুষ নামাজি হইতে পারে, বাংলাদেশের মানুষ যে আল্লাহ আছে কি নাই এই প্রশ্নই যখন ভোট হয়, সেখানে তো মানুষ অংশ নেবে না। মানে ইসলাম নিয়ে যদি রাজনীতি করতে হয়, তাহলে তো আল্লাহ আছে কি না এ নিয়েও ভোট দিতে হবে। তো মানুষ তো সেটা নিয়ে ভোট দেবে না, মানুষ তো রাজনীতিকে ইসলামের সাথে সংশ্লিষ্ট করতে চায় না। তো যারা বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষগুলো তো এটা চায় না। তো সেই জায়গায় শুধুমাত্র ইসলামকে দিয়ে জামাতে ইসলাম উঠে যাবে, ধর্ম ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে জোট করে ক্ষমতায় যেতে পারবে, আমার মনে হয় না। তারা যদি ক্ষমতায় যেতে চায়, তাদেরকে মাস পিপলের কাছে আসতে হবে, তাদেরকে সহনশীল হতে হবে, তাদেরকে এই যে হুমকি দামকি দেওয়া এগুলো বন্ধ করতে হবে। আমি ব্যক্তিগতভাবে বলি যে আমাকে হয়তো পার্সোনালি তাদের কেউ দিচ্ছে না, কিন্তু সোশ্যাল মিডিয়ায় যেভাবে দেয়, আমাকে দিচ্ছে না সেটাও বলবো না। এদের এদের টোকাই শ্রেণী যেগুলো আছে এগুলো দেয়, যে এরা যারা আসলে, আমি জানি না এরা আসলে জামাত করেও কিনা। মানে জামাতের লেভাজে এরা ইয়ে দেয়, হয়তো জামাতকে এরা ইয়ে লুকডাউন করে। জামাতের এগুলো দেখা উচিত। আচ্ছা, আরেকটা বিষয়, আমি এই প্রশ্নের শেষ প্রশ্ন আপনার কাছে, যে এই নির্বাচনের আগে বিভিন্ন দলের মধ্যে কতগুলি ইস্যু বারবার উঠছে। একটা হলো জুলাই সনদ। এই জুলাই সনদের অবস্থান কি হবে, সেটা সংবিধানের উপরে হবে। জুলাই সনদ নিয়ে কোনো আদালতে প্রশ্ন করা যাবে না। আবার হুম। কেউ কেউ বলছেন যে না, জুলাই সনদ এটাকে গণপরিষদের মাধ্যমে, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে পাশ করাতে হবে। আবার পিআর পদ্ধতি নিয়েও আস্তে আস্তে আলাপ হচ্ছে টুকটাক। তো এই তিনটা বিষয়ের সঙ্গে নির্বাচনকে আপনি কিভাবে মিলাবেন? এটা ওই যে একই তো, একই সূত্রে গাঁথা তো। এটা তো জামাত এবং এনসিপির ইস্যু। যারা নির্বাচন না হলে খুশি থাকে, যাদের লাভ আছে। জামাত এখন টার্গেট করেছে সমস্ত ইউনিভার্সিটি গুলোতে তাদের ছাত্র সংসদকে মানে নিয়ে আসা, এবং এখানে কোটি কোটি টাকা তারা ব্যয় করবে, তাদের ফান্ড আছে, এবং তারা সেভাবেই আগাচ্ছে। ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে সবকটা ইউনিভার্সিটিতে তারা যাতে দখল করতে পারে, তাদের ছাত্র সংগঠন যাতে বলিয়ান হয়, সেই চেষ্টা করছে তারা। প্রশাসন কিনে নিয়েছে, ভিসি গুলো তাদের পকেটে আছে। তো এই অবস্থায় তারা চায় যে যত দিন যাবে, তাহলে আরো বেশি তারা শক্তিশালী হবে এবং মানুষের কাছে প্রজেক্ট করতে পারবে, দেখো ছাত্র সমাজ আমাদেরকে চায়। তো মানুষের মধ্যে এই 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 চেতনা যদি তারা, এই চেতনা বলবো না, এই পারসেপশন যদি তারা আনতে পারে যে আমাদের গ্রহণযোগ্যতা কতটা হয়েছে, সেই চেষ্টা তারা করে যাচ্ছে। এনসিপি তো আমি জানি না ওরা কি চায়। ওরা না দল না আহ, জামাতের পকেট কিছুই বোঝা যায় না। এরা এদের ভবিষ্যৎ কি আমি জানি না। দেখিনি কথা বলতে গেলেও ওরা ওরা রাগ করার মতো কথা বলতে হবে। ওরা ডিরেল পথে হাঁটছে। ওরা যে ওদের ভাই রাজনীতি করছেন, প্রথম বেলায় যে আপনি ক্ষমতায় চলে যাবেন তা তো না। আপনি ক্ষমতায় যা হয়তো পরের বার যাবেন, এর পরের বার যাবেন, আপনাদের তো অনেক বয়স আছে এখনো। তো তারা তো সেই চিন্তায় আগাচ্ছে না। তারা মনে হচ্ছে আগামীবার যদি আমরা ক্ষমতায় না যেতে পারি, তাহলে তার কিছুই না। তো এখন আগামীবার কেন, আপনাকে যদি আর 5 বছরও ইলেকশন না হয়, আপনারা তো সেই শক্তি নাই যে আপনারা ক্ষমতায় আসবেন। হুম। তো এখন আমরা আল্লাহ আল্লাহ করছি যে একটা ভালো নির্বাচন যাতে এদেশের মানুষের হয়, যেটা দিয়ে ডক্টর ইউনূস নিজেও একটা শেষ বেলা এসে অন্তত এইটুকু গর্ব করতে পারেন যে আমি একটা ইলেকশন দিয়েছি, একটা ভালো ইলেকশন দিয়েছি। যদিও ইনক্লুসিভ ইলেকশনের কথা বললে অনেকের গা জ্বলে যায়। তো যতই গা জ্বলুক, আমি বলবো যে ইনক্লুসিভ ইলেকশন ছাড়া কোনো ইলেকশন হয় না। এবং যেটা হুম, হচ্ছে হুম, হুম। সেটা বাংলাদেশের জন্য খুবই, যে ভবিষ্যতে যে খুব কল্যাণ নিয়ে আসতে হবে পারবে, সেটা আমি বিশ্বাস করি না। কিন্তু আওয়ামী লীগ আসুক আর না আসুক তাতে আমার কি আসে যায়, আপনার কি আসে যায়, কিন্তু সত্য কথাটা বলতে হবে। কারণ এই আজ থেকে 5 বছর পর এই লোকগুলো আবার জিজ্ঞেস করে, কই আপনি তো বলেন নাই যে ইলেকশন আমার এই আওয়ামী লীগকে নিয়ে ইলেকশন করা উচিত। এরাই যেমন আমাদেরকে পেছনের কথা নিয়ে বলতেছে যে 18-র ইলেকশন নিয়ে তো আপনি কিছু বলেন নাই, 24-এর ইলেকশন নিয়ে কিছু বলেন নাই। দুর্ভাগ্যক্রমে আজকে আমার ওয়ালে এসেছে যে 18 এবং 24 ইলেকশন নিয়ে যে কথা বলছি, 14 ইলেকশন নিয়ে কথা বলেছি, যে যেখানে এই সরকারকে সমালোচনা করছি যে এই যে এগুলো ইলেকশন করছেন সেগুলো কোনো ইলেকশন না। তো এই কারণে বলছি যে আমাদেরকে এই আওয়ামী লীগ ইলেকশন করতে পারুক আর না পারুক, আমরা বলে যাব যে হুম। এটা ভালো নির্বাচন নয়, এবং এটা ইনক্লুসিভ ইলেকশন না হলে ভবিষ্যতে গণতন্ত্রের জন্য ভালো নয়। জি, অনেক ধন্যবাদ জনাব আনিস আলমগীর। প্রিয় দর্শক, আপনারা শুনলেন আনিস আলমগীরের ব্যাখ্যা।
আহ, এটা আমরা নিজেরাও দেখেছি এই প্রবণতাটা, যেটা দিয়ে উনি শেষ করলেন। অনেকেই দেখবেন বলে, আপনি 15 বছর কোথায় ছিলেন, আপনি অমুক সময় কোথায় ছিলেন, তখন তো কিছু বলেন নাই। আমরা খালি একটা কথা বলি ভাই, যে আপনি কোথায় ছিলেন, আপনি কোথায় ছিলেন বলেন। এখন যাকে আপনি 10 জনের মধ্যে, 10 জনের মধ্যে 9 জনকে টাচ করেন, দেখবেন সবাই এখন হাসিনা বিরোধী। আবার 2024-এর আগে 10 জনের মধ্যে 9 জনকে টাচ করলে সবাই ছিল হাসিনার পক্ষের লোক। এটাই হলো আমাদের চরিত্র। আমার মনে হয় এই চরিত্র থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। জনাব মেজর আখতারুজ্জামান, আপনাকে একটা বিষয় নিয়ে শুরুতে, আমি আজকে আমার মনটা একটু খারাপ। খারাপের কারণে আমাদেরই একজন মানে আপনার অগ্রজ সহকর্মী বিভুরঞ্জন সরকার, আপনি জানেন যে হঠাৎ করে উধাও হয়ে গিয়েছিলেন, এবং তারপর উনি, ওনার লাশ পাওয়া গেছে মেঘনার পানিতে। ধারণা করা হচ্ছে আত্মহত্যা অথবা অন্য কিছু। কিন্তু এর চেয়েও বড় কথা হলো, উনি যাওয়ার আগে একটা খোলা চিঠি লিখে গিয়েছেন, যেটা নাকি একটা মিডিয়াতে প্রচারিত হয়েছে। সেখানে উনি অনেক কথা বলেছেন। সেগুলির মধ্যে কয়েকটা জিনিস, কয়েকটা বিষয় খুবই আমার কাছে মনে হয়েছে খুব গুরুত্বপূর্ণ। যে আমাদের মিডিয়াটা কত অনিশ্চিত একটা পেশা। তারপরে সেখানে এটাও প্রকাশিত হয়েছে যে সরকার পরিবর্তনের পর যে প্রত্যাশাটা মানুষের ছিল যে গণমাধ্যমের উপর তারা হস্তক্ষেপ করবে না, সেটাও উনি ফিল করেছেন যে এটা আগের চেয়েও বেশি হয়েছে। তো এই বিষয়গুলো নিয়ে আমি আমি একটু মানে মেন্টালি একটু আপসেট। আর আমার ধারণা যে সে বিষয়টা আপনিও বোধহয় আপনার নজরে এসেছে। এটা নিয়ে আপনার একটা প্রাথমিক মানে অবজারভেশন অথবা মন্তব্য একটু শুনতে চাই আগে। ধন্যবাদ নাজমুল ভাই, এত গভীর রাত্রে আপনি আমাকে স্মরণ করেছেন এই একটি চলতি বিষয় নিয়ে কথা বলার জন্য। এই জন্য প্রথমে আপনারকে যা সালাম জানাই, আসসালামু আলাইকুম। সঙ্গে সঙ্গে আপনার অগণিত দর্শক শ্রোতাদেরকেও জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুন্দর থাকবেন, নিরাপদ থাকার চেষ্টা করবেন। জানি না কতটা নিরাপদ থাকবেন। বিষয়টা খুবই দুর্ভাগ্যজনক, দুঃখজনক। বিপিরঞ্জন সাহেব বা সাংবাদিকতা বললে সকল পেশায় ঝুঁকিপূর্ণ। এমন কোনো পেশা নাই যেখানে ঝুঁকি নাই। মানুষ কিছু করতে চাইলে, ভালো কিছু করতে চাইলে সেখানে ঝুঁকি তো নিতেই হয়। সেখানে শারীরিক বলেন, মানসিক বলেন, পারিপার্শ্বিকতাও ঝুঁকি নিতে হয়। তার মধ্যে আপনারা কিছু সাংবাদিকরা আছেন যারা ঝুঁকি নিয়ে চলছেন, জীবনের ঝুঁকি নিয়ে, জীবনের মানে বেঁচে থাকার ঝুঁকি নিয়ে। কেউ হয়তো আত্মহত্যা করেছে, কেউ হয়তো আত্মহত্যা না করে নীরবে মারা যাচ্ছে। কিন্তু মানুষকে ঝুঁকি নিয়ে চলতে হয়। তো আমার কাছে যেটা খারাপ লেগেছে, আমি ওই নোটটা আজকে দেখার সৌভাগ্য আমার হয়েছে। পত্রপত্রিকা অনলাইনে বিভিন্ন জায়গায় চলে আসছে যে উনি যে নোটটা দিয়েছেন, সেখানে যে কথাটা আপনি বলেছেন যে আজকের মাধ্যমে এখন মিডিয়া যেটা ফ্রি হওয়ার কথা ছিল, সেটা উনি ফিল করে গেছেন লাস্ট মুহূর্ত পর্যন্ত, যেটা হয় নাই। তো হয় নাই বললেন, তার দায় দায়িত্ব তো কখন নিতে হবে। তাহলে এই বক্তব্যটা তো যদি উনাকে বলতে হবে। আপনি জানেন যে সন্তান যদি মা বাবার বকাবাজিতে যদি আত্মহত্যা করে, সেখানে কিন্তু সমাজ সমাজ বাবা মাকে দায়ী করে। এমনকি স্কুলেও যদি, স্কুলের টিচার যদি কোনো ছেলে মেয়েকে যদি শাসন করতে গিয়ে তার তার মানে মূল্যবোধে আঘাত করে, তাহলে সেখানে যদি সে আত্মহত্যা করে, তার দায় দায়িত্ব কিন্তু শিক্ষক বা শিক্ষা প্রতিষ্ঠানের উপর বর্তায়। চাকরি জীবনেও বা কেউ যদি ঋণের দায়েও যদি কেউ আত্মহত্যা করে, তাহলে কিন্তু ওই ব্যাংকগুলোকে এর জবাবদিহিতে আওতায় আনা হয়। আমি সংক্ষেপে শুধু এটু বলবো, প্রথমে বিপিরঞ্জন সাহেবের এই আত্মহত্যাকে আমাদের ইসলামীতে আবার আমরা ইন্নালিল্লাহ পড়তে পারি না। কারণ এটা বলা হয়েছে যে এই মৃত্যুটা স্বাভাবিক না, সেই মৃত্যুটাকে আমরা আল্লাহর কাছে সোপর্দ করতে পারি না। তারপরে আমি ব্যক্তিগতভাবে শোক প্রকাশ করছি, ওনা পরিবারের প্রতি সান্ত্বনা জানাচ্ছি। তারপরে আমি একটা জোর দাবি জানাবো, তিনটা জিনিস জোর দাবি। একটা জিনিস হলো, উনি যেহেতু আত্মহত্যার নোট দিয়ে গেছেন এবং সেই নোটের যে প্রতিটি কথা, এই কথাগুলার আমি প্রমাণ চাইবো। আজকের যে পত্রিকা যে চাকরি করতেন, যে সম্পাদক ওনাকে ভৎসনা করেছেন একটি লেখার ছাপানোর জন্য, ওনাকে চাপ সৃষ্টি করেছে, মানসিক চাপ সৃষ্টি করেছেন, সেটা সঠিক কি না সেটার একটা সুষ্ঠু তদন্তের আমি দাবি করব। যদি সঠিক হয়, তাহলে কেন তিনি সে মানসিক চাপ সৃষ্টি করলেন, তার জন্য কেন ওনার পরিবারকে যথেষ্ট পরিমাণ ক্ষতিপূরণ দেওয়া হবে না, এটা আমি জোর দাবি জানাবো। আশা করি আপনাদের সাংবাদিকদের কাছ থেকেও আমি এটা সমর্থন পাবো। কাজেই প্রধান সম্পাদক সাহেবকে আজকে জাতির সামনে প্রমাণ করতে হবে যে এই বিভু রঞ্জন মৃত্যুর জন্য তিনি দায়ী নন।
কারণ উনি তো দায়ী করে গেছেন, বিভুরঞ্জন কিন্তু দায়ী করে গেছেন তার মৃত্যুর জন্য, তার কর্তৃপক্ষের বিরুদ্ধে উনি লিখে গেছেন যে এটাকে একটি লেখা চাপানোর জন্য উনাকে কঠোর চাপের মধ্যে পড়তে হয়েছে। এইটা আমি মনে না, করি। বিষয়টা ঠিক এরকম না, বিষয়টা ঠিক এরকম না, কারণ উনি যেটা লিখেছেন আমি ব্যাপারটা জানি। আমি জানি এই কারণে যে উনি লেখাটা ছাপার পর ওই পত্রিকার উপর যে চাপ এসেছিল আর কি, তো এই চাপ আসার পর ওনাকে কিছুই বলা হয়নি। ওনাকে কিছু, আমার সঙ্গে বিবুধার আলাপ হয়েছে কিন্তু এগুলি নিয়ে। হ্যাঁ, আমার সঙ্গে কথা হয়েছে ওনার। ইন্টারেস্টিং, আমি এখানে আমি আপনার সঙ্গে একটা আলাপ চাইতার ভঙ্গিতে বলি, আপনি একটা ইনফরমেশন দিই আর কি। আমি এর মধ্যে আজকে একটা কন্টেন্ট করেছি। ওই 15 তারিখে যে লেখাটা ছাপা হয়েছিল, ওখানে কিন্তু আমিও একটা লেখা দিয়েছিলাম, আমার কাছ থেকেও বিবুধ একটা লেখা চেয়ে নিয়েছিলেন, চেয়ে নিয়েছিলেন যে আপনি এই বিষয়ের উপরে লেখেন। এবং আমার ওই লেখাটা ছাপাই হয়নি শেষ পর্যন্ত। এবং এই জন্য বিভুদা আমার কাছে বেশ শর্মিন্দা ছিলেন যে আপনার কাছে লেখাটা এত করে চাপ দিয়ে নিলাম, এত আপনি ব্যস্ততার মধ্যে সেই লেখাটা আমি ছাপতেই পারলাম না। উনি দুঃখ করেছেন। তো আমার চেয়েও আরো সফট একটা লেখা, মানে এখন লেখার যে আবার হার্ড আর সফট হয় এটা আগে জানতাম না, কিন্তু এখন অবস্থা এমন দাঁড়িয়েছে যে এখন আমি এইভাবে আমি এটাকে এখানে ডিফাইন করতে হয়। কামাল ভাই, জি, আপনাকে আমি একটু জি, থামাই দিচ্ছি এই জন্য যে আপনি ঠিক আছে, আপনার হ্যাঁ, বন্ধু আপনি বলছেন, কিন্তু সেটা পত্রিকা কর্তৃপক্ষের চাপের মধ্যে পড়ুক, উনার চাপের মধ্যে পড়ুক, ওনার মধ্যে দুটি কাজ করেছে। একটি, হ্যাঁ, ওনার দায় দায়িত্বের প্রতি উনি সচেতনতা দেখিয়েছেন যে আমার লেখার জন্য আমার মালিক পক্ষকে আজকে চাপের মুখে পড়তে হয়েছে। রাইট, রাইট, এটাও তো একটা চাপ। এটাও চাপ, রাইট, এটাও চাপ। না, ফ্র্যাঙ্ক কনফেশন করে উনি উনি ভাবছেন যে তাহলে আমার আত্মহত্যা করা উচিত, কারণ আমার জন্য তো আমার কর্তৃপক্ষ চাপের মধ্যে পড়েছে। কারণ আমি জানতে চাইবো, জনগণ জানতে চাইবে, জনগণ জানার অধিকার আছে ওই চাপটা কে দিয়েছে, আর ওই পত্রিকা চাপটা কি? রাইট, হুম। চাপটা কি এবং করতে কে দিয়েছে। আমি এটা সুষ্ঠু তদন্ত চাইবো, এখানে কার জি, আছে। আমি সরাসরি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ করবো, উনি বলেছেন আপনারা খোলা হুম, মনে হুম, লেখেন। উনি খোলা হুম, মনে লেখার পর একজন লেখক লেখা ছাপানোর জন্য কেন আত্মহত্যা করতে হবে, এর জবাবটা আমি বিনীতভাবে আমি ডক্টর ইউনূস সাহেবের কাছে চাবো। ওনার কোনো জি, মিডিয়া, ওনার কোনো উইং, ওনার কোনো অংশ এরকম কোনো চাপ পত্রিকার উপর করেছে কিনা, এটা সুষ্ঠু হুম, সমাধান হুম, দেওয়া উচিত। এটা ডক্টর ইউনূস সাহেবের নিজের অবস্থানকে পরিষ্কার করার জন্য দেওয়া উচিত। কারণ উনি কিন্তু আমাদেরকে অভয় দিয়েছেন আপনার মন খুলে লেখেন। যদি মনে করেন আপনার প্রথম দিনের ওনার বক্তব্য, উনি কিন্তু বলছেন জি, আপনার, একদম মনে আছে। রাইট, উনি পরিষ্কার বলছেন রাইট। আপনার মন খুলে লেখেন। কাজে এই যে মন খোলা লেখার দূরে কথা, লেখা ছাপাতে গিয়ে আজকে একজন সাংবাদিককে আত্মহত্যা করতে হবে, এটার দায়ভার কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টার কাছে ডাইরেক্টলি হোক ইনডাইরেক্টলি বর্তায়। আমি অনুরোধ করবো, বিনীতভাবে কামনা করব, জাতির কাছে অনুরোধ করব যে আসলে এই ধরনের কোন চাপ আছে কিনা বিভিন্ন পত্র পত্রিকায়, সেটা পরিষ্কার করা উচিত। এবং জি, সেই সঙ্গে আমি বিবরঞ্জনের জন্য, তার পরিবারের জন্য একটি মানে ভালো একটা আর্থিক সহযোগিতা, যাতে ওনার পরিবারগুলো বেঁচে থাকতে পারে, ভালোভাবে বেঁচে থাকতে পারে। যে আফসোস নিয়ে, আক্রোশ নিয়ে, আক্ষেপ নিয়ে উনি গেছেন, শখ থেকে যে কষ্ট পেয়েছেন, সেই সততার কষ্টটা যেন তার পরিবার লাঘব করতে পারে, সে পরিবার যেন বুঝতে পারে বাবা সৎ ছিল বলে আজকে আমাদের প্রজন্ম ভালো আছি। আমি এখন একটা অন্য প্রসঙ্গে আসছি। এটা তো একটা সাংবাদিকতার উপর দায় গেল, একটা চাপ গেল। আপনি নিজে একজন বীর মুক্তিযোদ্ধা, আপনি মুক্তিযুদ্ধের সঙ্গে আপনি সরাসরি জড়িত ছিলেন, অনেক কিছুই দেখেন। আপনি কি আজকে দেখলাম যে আজকে দুদিন আগে দেখলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে যেন মানে আপনার চেঞ্জ করার একটা প্রবণতা ওনার চোখে পড়েছে। এর মধ্যে আবার দেখলাম একজন মানে 90 ঊর্ধ্ব বয়সের একজন বুদ্ধিজীবী মিস্টার বদরুদ্দিন ওমর, উনি দাবি করেছেন যে মুক্তিযুদ্ধের যে সম্বন্ধে যা বলা হয়ে থাকে তার নাকি 90%ই মিথ্যা। তো এখন একজন মুক্তিযোদ্ধা হিসাবে আপনার কি এই ধরনের কোনো, আপনি কোনো চাপ অনুভব করছেন কিনা, ফিল করছেন কিনা, আসলেই কি তাই হচ্ছে, সমাজে কি তাই ঘটছে যে মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে চেঞ্জ করার, অথবা মুক্তিযুদ্ধ আদৌ হয় নাই? এর মধ্যে আবার আরেকজন বললেন মুক্তিযুদ্ধে নাকি মাত্র 2000 লোক মারা গেছে, এবং উনি আরো বললেন যে মাত্র নাকি ইন্ডিয়াতে মাত্র শরণার্থী নাকি গিয়েছিল 90,000। এই যে বিভিন্ন বয়ান এখন আসছে, একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনার কাছে কি মনে হয় যে আসলে কি যুদ্ধটা এভাবে হয়েছিল? আমাকে যদি ব্যক্তিগতভাবে প্রশ্ন করেন আমাকে, আমি বলবো এই বিষয়ে আমাদের কথা বলা অপ্রাসঙ্গিক। কারণ মুক্তিযুদ্ধ হয়েছে কি হয়েছে না, তার প্রোডাক্ট তো বাংলাদেশ, তার প্রোডাক্টও আমি বাঙালি বা বাংলাদেশি, তার প্রোডাক্টও আমার সেপারেট পাসপোর্ট, আমার সেপারেট নাগরিকত্ব।
কাজে এটা কিভাবে হয়েছে, কতটুকু মূল্যে হয়েছে, সেটা নিয়ে তো অনেকের প্রশ্ন থাকতেই পারে। আর যারা মুক্তিযুদ্ধের বিপক্ষের পক্ষ, যারা যারা এটাকে অস্বীকার করেছে, তারা তো বলতে পারে। আর আমাদের যুদ্ধটা তো বদরুদ্দিন উমরের বিরুদ্ধে ছিল না, আমাদের যুদ্ধটা তো জামাত ইসলামের বিরুদ্ধে ছিল না, আমাদের যুদ্ধটা তো মুসলিম লীগের বিরুদ্ধে ছিল না। মুক্তিযুদ্ধের যুদ্ধটা ছিল পাকিস্তানের বিরুদ্ধে, পাকিস্তানেরও সারা জনগণের বিরুদ্ধে না, সারা পাকিস্তান মাসির উদ্দেশ্যে না। সেটা ছিল ইয়াহিয়া এবং তার জেনারেলদের বিরুদ্ধে, যে জেনারেলরা বাংলাদেশে আমাদের উপরে একটা যুদ্ধ চাপিয়ে দিয়েছিল। সে জবাবটা তারা দিক। বদিউদ্দিন উমর সাহেব যদি তাদের পক্ষে লোক হয়ে থাকে, একসময় আমরা দেখেছি অনেকে মুক্তিযুদ্ধকে ব্যবসায়িক পণ্য হিসেবে ব্যবহার করেছেন। গত সরকার মুক্তিযুদ্ধকে এত বেশি মুক্তিযুদ্ধ করে এটাকে বাজারে এত সস্তা করে দিয়েছেন, যার ফলে আজকে আবার হয়েছে। তা আমি মনে করি মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের আলোচনা করার দরকার নাই, আমাদের কাউকে মুক্তিযুদ্ধ চিহ্নিত করার দরকার নাই, আমাদেরকে পুরস্কার দেওয়ার দরকার নাই, দেওয়া দরকার নেই। আমরা পুরস্কার পেয়ে গেছি যখন বাংলাদেশ নামক একটা রাষ্ট্রের জন্ম হয়েছে, যখন আমরা নিজেরা শাসন করার মতো অধিকার পেয়েছি। আজকে তো আমরা আমাদের দেশ শাসন করছি, সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, জাতীয় পার্টি হোক, নতুন দল এনসিপি হোক। তারা তো ভারতের কোনো মহকুমকে, ভারতের কোনো উপজেলাকে, থানাকে বা কোনো পরগনাকে শাসন করতে পারবে না। তাদের শাসন করতে বাংলাদেশকে। তারা পাকিস্তানের কোনো অংশকে শাসন করতে পারবে না, তারা শাসন করতে বাংলাদেশকেই। কাজে বাংলাদেশে তো মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ মানে বাংলাদেশ। এটা কে স্বীকার করলো, কে অস্বীকার করলো, এটাতে কিছু আসে যায় না। এখন শেষ প্রশ্নটা হচ্ছে যে নির্বাচন নিয়ে কিন্তু মানুষের মধ্যে একটা শঙ্কা কাজ করছে, এক ধরনের অবিশ্বাস কাজ করছে। অনেকেই বলতে শুনছি যে উনি বলেছেন যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, কিন্তু অনেকে বলছেন নির্বাচন কি আসলেই হবে। এটা নিয়ে কিন্তু নানা ধরনের একটা মানুষের মধ্যে অনাস্থা কাজ করছে। তো আপনি আবার এর মধ্যে দেখলাম যে আপনি জামাতে ইসলাম, এনসিপি, ইসলামী আন্দোলন এরাও কিছু কিছু দাবি তুলছে, এবং ওই দাবিগুলিও নির্বাচন দ্রুত হওয়ার ক্ষেত্রে এক ধরনের প্রতিবন্ধকতা তৈরি করতে পারে বলে অনেকে মনে করছে। আপনার কি মনে হয় নির্বাচন কি যথাসময় মানে ফেব্রুয়ারিতে হবে নাকি ডিলে হতে পারে? ধন্যবাদ, সুন্দর এবং খুবই প্রাসঙ্গিক প্রশ্ন, এটা সবার মনে আজকে দোল খাচ্ছে। তো আমার ব্যক্তিগত বিশ্বাস, আমাদের সামনে এখন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই। বাংলাদেশের কোনো জনপ্রিয় বা কোনো জনগণ বা দেশপ্রেমী কোনো রাজনৈতিক দলের সামনে এখন নির্বাচন করা ছাড়া কোনো বিকল্প নাই। বাংলাদেশ আজ ফেব্রুয়ারি 2026 নির্বাচনকে সামনে রেখে এখন এক বড় চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েছে। জনগণের আস্থা, রাজনৈতিক অন্তর্ভুক্তি এবং নিরাপত্তা নিশ্চিত করা না গেলে এই নির্বাচন গণতন্ত্রের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। আমি মনে করি এটা হুমকি হয়ে দাঁড়াতে পারে। তাই আমাদের সামনে প্রথম প্রশ্ন, কিভাবে আমরা একটি অন্তর্ভুক্তিমূলক, সহিংসতা মুক্ত, বিশ্বাসযোগ্য নির্বাচন করতে পারবো। তিনটি বিষয়ে আমি জোর দিয়েছি। একটি হলো অন্তর্ভুক্তিমূলক, আরেকটি সহিংসতা মুক্ত, এবং আরেকটি বিশ্বাসযোগ্য নির্বাচন। এখানে আমি যেটা মনে করি আমার সামনে যে কতগুলো চ্যালেঞ্জ দাঁড়িয়েছে, তার মধ্যে অন্যতম চ্যালেঞ্জটি হলো, যেটা আমি মনে করি অন্যতম চ্যালেঞ্জটি হলো যে রাজনৈতিক অস্থিতিশীলতা ও বিভাজন। আজকে কিন্তু এখন পর্যন্ত বড় বড় রাজনৈতিক দলের মধ্যে কোনো ঐক্যবোধ দেখতে পাই না যে কারা নির্বাচনটা করবে। এখানে যে কোনো আগে আগে একটা টুর্নামেন্ট লিস্ট তৈরি করতে হবে, রাজনৈতিক দলে কারা থাকবে, কারা থাকলে রাজনীতি গ্রহণযোগ্য হবে, কারা না থাকলে হবে না। এখানে যদি একজন দাবি করে যে আমি না থাকলে রাজনীতি গ্রহণযোগ্য হবে না, তাহলে সে তো আলাদা গুরুত্ব পেয়ে গেল। কাজে সকল রাজনৈতিক দলগুলোকে একখানে বসে সিদ্ধান্ত নিতে হবে কাকে রাখবেন কাকে রাখবেন না। যদি কাউকে বাদ দিতে চান দেন, আমি রাজনৈতিক দলের নাম না বলছি। আপনি যদি আওয়ামী লীগ ছাড়া রাজনীতি করতে চান, সেটা যদি বিশ্বের কাছে গ্রহণযোগ্য করাতে চান, গুড না, এটা নিয়ে কোনো বিতর্ক হওয়ার সুযোগ নাই। কিন্তু আপনাকে বসে সিদ্ধান্ত নিতে হবে সকল রাজনৈতিক দলগুলোকে, এখানে বসে আপনি করবেন। কাজে প্রথম চ্যালেঞ্জ যেটা মনে করি, রাজনৈতিক অস্থিতিশীলতা ও বিভাজন, যার ফলে অংশগ্রহণ নিশ্চিত হয় নাই এবং বিশ্বে এটার মধ্যে একটা অনাস্থা দেখা যেতে পারে। কিন্তু আমার মূল যে বক্তব্যটা, আপনি প্রথম যে কথাটা বললেন যে অন্তর্ভুক্তিমূলক, মানে আপনি কি বলতে চাচ্ছেন যে আওয়ামী লীগ যদি নির্বাচনে না থাকে তাহলে কি নির্বাচনটা গ্রহণযোগ্য হবে না? সংক্ষেপে বলবেন প্লিজ। গ্রহণযোগ্য হবে না, কিন্তু প্রশ্ন উঠতে পারে। প্রশ্ন উঠতে এখানে পারে, প্রশ্ন আচ্ছা আচ্ছা আচ্ছা। উত্থাপিত হতে পারে যে অনেকে প্রশ্ন করতে পারে, আওয়ামী লীগের কি গার্জিয়ান নাই, এদের কি দেশে বিদেশি তাদের পক্ষের লোক নাই, এখানে প্রশ্নবিদ্ধ জি। করতে পারে। সবচেয়ে বড় বিপজ্জনক হলো যিনি হেরে যাবে নির্বাচনে, সে তখন এটাকে ইস্যু বানাতে পারে
সে তখন বলতে পারে যে যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে ছিল না, এই জন্য তার ভোটাররা না জি আসতে পারে নাই আওয়ামী লীগের ভয়ে, ফলে এখানে নির্বাচনটা ফেয়ার হয় নাই, নির্বাচনটা সুষ্ঠু হয় নাই। কাজে এখানে আমি জি মনে করি যে অন্তর্ভুক্তিমূলক বলতে সবাইকে নিয়ে করতে হবে। আর যদি সবাই মনে করে যে আওয়ামী লীগকে নির্বাচন নিয়ে আসবেন না, তাহলে এই ব্যাপারে সবাই ঐক্যমত থাকতে হবে যে এই নির্বাচনে ফলাফল কেউ অস্বীকার করতে পারবেন না। এই ব্যাপারে সকল রাজনৈতিক দলের একটা ঐক্যমত থাকতে হবে। জি, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব আখতারুজ্জামান। আপনি আসলে নির্বাচন নিয়ে যে কথাগুলি বললেন, আমার মনে হয় এগুলোর জন্য আমাদের আলাদা একটা অনুষ্ঠান করা দরকার, কারণ আপনি ডিটেইল অনেকগুলো জিনিস নিয়ে চিন্তা ভাবনা করছেন। আমরা আগামীতে যদি সময় পাই, সময় পাবো ইনশাল্লাহ, আগামীতে আবার আপনার সঙ্গে বসবো এবং তখন আমরা কেবল আসসালামু আলাইকুম। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মিস্টার ইসহাক দার, উনি বাংলাদেশ সফর করছেন। বেশ অনেক দিন পরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের কোনো একজন ব্যক্তি বাংলাদেশ সফরে এলেন। এটাকে অনেকে অনেকভাবে ব্যাখ্যা করছেন। পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো হচ্ছে, আমাদের সঙ্গে তাদের ব্যবসা বাণিজ্য ভালো হতে পারে, এই সমস্ত নিয়ে আলোচনা করছেন। এবং আমাদের নির্বাচন নিয়ে অনেকে ওনাদের কিছু পর্যবেক্ষণ বলছেন। আমরা বুঝতে পারি না যে পাকিস্তান আমাদেরকে কি গণতন্ত্র শেখাবে। পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় নেতা ইমরান খানকে যারা জেলের মধ্যে রেখে দিয়েছে, ইমরান খানের দল স্বতন্ত্র নির্বাচন করে যায় নাকি একক সংখ্যাগরিষ্ঠতা প্রায় সবচেয়ে বেশি আসন পেয়েছে, একক সংখ্যাগরিষ্ঠ হয়নি কিন্তু সবচেয়ে বেশি আসন পেয়েছে, তো সেই দলের নেতাকে তারা জেলে ভরে রেখেছে। এই হলো ওদের গণতন্ত্রের অবস্থা। তারা আমাদের গণতন্ত্র সম্পর্কে হয়তো সবক টবক দিবে, আমরা সেটা পেয়ে খুব আনন্দ অনুভব করব। যাই হোক, এগুলি হচ্ছে, বাট সেটা আমার আলোচনা না। আলোচনা হলো আজকে আমাদের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের এই পররাষ্ট্রমন্ত্রীর একটা দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। সেই বৈঠকের পর তারা কিছু আপনার সমঝোতা স্মারক, কিছু চুক্তি এগুলো করেছে আর কি, খুবই ইনসিগনিফিকেন্ট। এগুলো খুব যে একটা জরুরি, দেশের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ আমি তাও মনে করি না। বাট আলোচনার বিষয়টা হলো, সাংবাদিকরা জিজ্ঞাসা করেছেন যে আমাদের সঙ্গে যে পাকিস্তানের কিছু অমীমাংসিত ইস্যু আছে সেগুলো, শেখ মুজিবুর রহমান ওনার সঙ্গে নাকি একবার তারা ক্ষমা টমা চেয়েছে, একবার সমাধান হয়েছে, আরেকবার সমাধান হয়েছে 2000 সালের শুরুতে। সেই সময়ে পারভেজ মোশাররফ এখানে এসেছিলেন এবং তিনি সেখানে এসে 2000 সালে এসে উনি নাকি খোলা মনে এই বিষয়টা সমাধান করে গেছেন। কি সমাধান করেছেন আমরা কিন্তু এখন ব্যাপারটা বুঝতে পারছি না, কি প্রবলেমগুলো কি। আমাদের পরবর্তী সময়ে ওই একই অনুষ্ঠানের পরে আর কি, যখন আমাদের ইয়েকে জিজ্ঞাসা করা হলো, আমাদের যে পররাষ্ট্র উপদেষ্টা তাকে যখন জিজ্ঞাসা করা হলো, তিনি কিন্তু পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সঙ্গে একমত হননি এবং তিনি বলেছেন যে দুই দেশের অমীমাংসিত ইস্যু নিয়ে আগামী দিনে উভয় পক্ষই আলোচনা চালিয়ে যাবে। মানে কোনো সমাধান হয়েছে এটা উনি বলেননি, বরং উনি বলেছেন যে যে 3টা বিষয় নিয়ে আমাদের মধ্যে অমীমাংসিত রয়ে গেছে, যে 3টা বিষয়, সেগুলো নিয়ে আমরা উভয় পক্ষে বলেছি এগুলো আমাদের সমাধান করতে হবে। দেখুন, একটাই মিটিং, এক জায়গায় আলোচনা, এবং সেই আলোচনার পর ওদের পররাষ্ট্রমন্ত্রী বলল সমাধান হয়ে গেছে আগেই। যেহেতু আগেই সমাধান হয়েছে, নিশ্চয়ই এবার কোনো আলাপ হয় নাই। কিন্তু আমাদের পররাষ্ট্র সচিব বলছে এটা নিয়ে আমরা দুপক্ষে আলোচনা করেছি এবং বলছি সমাধান করতে হবে। একই ঘটনা, কিন্তু দুজন দু কথা বলছেন। অর্থটা কি? অর্থটা হলো, আমরা যেটা বুঝতে পারি, আমাদের পররাষ্ট্র সচিব আমাদের সাংবাদিকদেরকে একটা সান্ত্বনা বাণী শোনাচ্ছেন যে সমাধান হবে, আলোচনা হবে, আর ওরা বলছে সমাধান হয়েছে, মানে ওরা কোনো আলোচনাই করবে না। এখন প্রশ্নটা হলো, আমাদের সঙ্গে তাদের অমীমাংসিত ইস্যুগুলি কি? 3টা ইস্যু নিয়ে আমরা আলোচনা করছি। 3টা ইস্যু আমরা বলছি তারা এগুলি কোনো গুরুত্বই দিচ্ছে না। 1 নম্বর ইস্যু হলো ক্ষতিপূরণের ইস্যু। আমাদের সঙ্গে তাদের ক্ষতিপূরণের একটা ব্যাপার আছে। তারা 71 সালে আমাদের এখানে যে ক্ষতিগুলো করেছে, আমাদের হত্যাযজ্ঞ চালিয়েছে, ধ্বংস করেছে আমাদের এখানে অনেক কিছু, আমাদের অর্থনীতির যে বিশাল ক্ষতি করেছে, সেগুলোর একটা হিসাব নিকাশের পর আমরা একটা ক্ষতিপূরণ পেতে পারি। এটা একটা আন্তর্জাতিক আইনের মাধ্যমেই পেতে পারি। এটা আন্তর্জাতিক আইন আছে, সে আলোচনা আমি একটু পরে আসছি কিন্তু আমাদের খুব নিকট অতীতে আছে। কিন্তু এই যে ইরাক যখন কুয়েত দখল করেছিল, তখন কিন্তু তারা ক্ষতিপূরণ দিয়েছিল। ওই আলোচনাটা কত আমি একটু পরে বলছি, আমি আগে 3টা ইস্যু বলে নিই। দ্বিতীয় ইস্যুটা হলো,
আমাদের এখানে যে গণহত্যা হয়েছে সেই ব্যাপারে আমাদের দাবি হলো পাকিস্তান তারা দুঃখ প্রকাশ করুক, তারা বলুক যে মাপ চাক আমাদের কাছে, যে আমরা একটা অন্যায় করেছি, তোমাদের কাছে ক্ষমা চাই। ভেরি ইন্টারেস্টিং বিষয় হলো এই বিষয়টা নিয়ে কিন্তু ইমরান খান যখন পাকিস্তানের বিরোধী দলের ছিলেন, যখন উনি প্রধানমন্ত্রী হননি, তখন কিন্তু উনি পাকিস্তানের সংসদে বলেছিলেন যে পাকিস্তান গভর্নমেন্টের উচিত বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়া ৭১-এর ঘটনা নিয়ে। এটাও কোনো প্রকাশ্য ক্ষমা, আনুষ্ঠানিকভাবে ক্ষমা কেউ চায়নি। ৩ নম্বর হলো যে আমাদের এখানে পাকিস্তানের অনেক নাগরিক আটকা পড়ে আছে, যে বিহারি, আমরা বলি না যে বিহারি ক্যাম্প আছে একটা মোহাম্মদপুরে, আরও আরেক জায়গায় সৈয়দপুরে বোধহয় এরকম একটা আছে, যে প্রচুর পাকিস্তানি কিন্তু আমাদের এখানে আটকা আছে, যারা পাকিস্তানে ফেরত যেতে চায় কিন্তু যেতে পারেনি, যারা বাংলাদেশের নাগরিকত্বও গ্রহণ করেনি এখন পর্যন্ত, কিন্তু আমাদের এখানে বসবাস করছে। তো তারা তো পাকিস্তানি নাগরিক, তাদেরকে পাকিস্তান গভর্নমেন্ট ফেরত নেবে, এই দাবিটা আমরা করছি। তারা তো আমাদের নাগরিক না। তো এই ফেরত নেওয়ার দাবিটা আমরা করছি। এটা নিয়েও কোনো আলোচনা এখন পর্যন্ত হয়েছে কিনা, কোনো ডেভেলপমেন্ট আছে কিনা, এগুলো নিয়ে কোনো আলোচনা হয়নি। এই 3টা হলো আমাদের সঙ্গে তাদের অমীমাংসিত বিষয়। এখন এই ইসরাকদার বলছেন সমাধান নাকি হয়ে গেছে। কবে হলো? যদি সমাধান হয়ে থাকে তাহলে এই নাগরিক যারা পাকিস্তানে আটকা আছে এদের কী হবে? এদেরকে নিচ্ছেন না কেন আপনি? আচ্ছা, আমি এখন ওই প্রথম পয়েন্টটায় আসি, যে ক্ষতিপূরণের ইস্যুটা। ক্ষতিপূরণ কি দেয় কোনো দেশ? হ্যাঁ, দেয়। আপনাদের আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি, তাহলে বুঝবেন। 1990-91 সালে ইরাক কুয়েতে একটা যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে ইরাক কিন্তু কুয়েতকে দখল করে ফেলেছিল অনেকটা জায়গায়, এবং তারপর কিন্তু সেই যুদ্ধ তাদেরকে সরে যেতে হয়েছিল। ওটা নিয়ে পরে মধ্যপ্রাচ্যে বিশাল একটা যুদ্ধ কিন্তু হয়েছিল। সেই যুদ্ধে কুয়েতের অনেক ক্ষতি হয়েছিল। কুয়েতকে ক্ষতিপূরণ ইরাককে দিতে হয়েছিল। কত ক্ষতিপূরণ দিতে হয়েছিল? $52.4 বিলিয়ন। $52.4 বিলিয়ন ক্ষতিপূরণ ইরাককে দিতে হয়েছিল কুয়েতকে, এবং সেটা তারা তাদের তেল বিক্রি করে ধাপে ধাপে দিয়েছে। ইরাক কিন্তু এর মধ্যে যুদ্ধ বিধ্বস্ত দেশ হয়ে গিয়েছিল, আগের অবস্থা ইরাকের ছিল না, কিন্তু তারপরেও তাদের সেই ক্ষতিপূরণ দিতে তারা বাধ্য হয়েছিল, এবং 2022 সালের ফেব্রুয়ারিতে এসে তাদের সেই ক্ষতিপূরণ দেওয়াটা সমাপ্ত হয়েছিল, এবং সেই ক্ষতিপূরণ তাদেরকে দিতে হয়েছিল জাতিসংঘের মাধ্যমে। সেই 80 সালে যুদ্ধ হয়েছে, কিন্তু 90 সালে যুদ্ধ হয়েছে। 90 থেকে শুরু করে ধাপে ধাপে দিতে দিতে 2022 সালে এসে তারা সেই ক্ষতিপূরণটা সমাপ্ত করতে পেরেছে। মানে 32 বছর লেগেছে ক্ষতিপূরণটা দেওয়া। আর বাংলাদেশের সঙ্গে ক্ষতি কত হয়েছিল আমরা যদি ওই সময়টা হিসাব করি, ইরানের ক্ষতি হিসাবে জাতিসংঘ করেছিল, তো আমরা জাতিসংঘকে আহ্বান করলেই পারি, তারা দেখুক কত ক্ষতি হয়েছিল। কিন্তু আমাদের একটা হিসাব আছে। বঙ্গবন্ধু যখন দায়িত্বে ছিলেন স্বাধীনতার পর, তখন উনি একটা ক্ষতির হিসাব করেছিলেন। উনি মানে কি, উনি আমাদের যারা এক্সপার্ট ছিল তাদেরকে দিয়ে একটা ক্ষতির হিসাব উনি করিয়েছিলেন। সেই ক্ষতির পরিমাণটা ছিল $30 বিলিয়ন সমপরিমাণ। $30 বিলিয়ন সমপরিমাণ। এবং সেই ক্ষতি আমি যদি ওই 1972-এর ওই সময়ের যে ক্ষতিটা $30 বিলিয়ন, সেটাকে যদি আজকের হিসাবে করি, এই যে মুদ্রাস্ফীতি, তারপরে সুদ, এই সবগুলো মিলিয়ে যদি ধরি, তাহলে সেটা দাঁড়ায় $400 থেকে $500 বিলিয়ন। তাহলে আমরা মিনিমাম $400 বিলিয়ন পাকিস্তানের কাছে ক্ষতিপূরণ হিসাবে দাবি করতে পারি। এবং যদি পাকিস্তান বলে না এত টাকা ক্ষতি হয় নাই, তো ঠিক আছে, তাহলে আপনি জাতিসংঘের কাছে যান, জাতিসংঘ একটা নিরপেক্ষ তদন্ত করুক, নিরপেক্ষ হিসাব করুক, করে বলুক কত টাকা ক্ষতি হয়েছে। কিন্তু আপনি তো ক্ষতি করেছেন, আমার ক্ষতি করেননি। আমার এখানে আপনার সেতু ভাঙছেন, রেললাইন, বিদ্যুৎ কেন্দ্র, শিল্প কারখানাকে সব আপনি ধ্বংস করে দিয়েছেন। 9 মাসের যুদ্ধে আপনি তো কিছুই রাখেননি। আপনাদের যুদ্ধের সময় তো পাকিস্তানরা তো এদেশে একটা পোড়া মাটির ফর্মুলা নিয়েছিল, যে খালি পোড়া মাটি থাকবে, সব আগুন দিয়ে জ্বালিয়ে দেবে। আপনারা তো এই ফর্মুলায় যুদ্ধ করেছেন, তাহলে ক্ষতিপূরণ দেবেন না? প্রয়োজনে জাতিসংঘের মাধ্যমে যান, কিন্তু ক্ষতিপূরণ ভাই দিতে হবে। আর আপনি মুখে মুখে বলবেন যে সব মীমাংসা হয়ে গেছে আর এখানে আদর আপ্যায়ন নিয়ে আপনি চলে যাবেন, ভাই এটা হবে না, এটা রিয়েলিটি। এখন যদি ওই যে আবার এখন আমাদের দেশে নতুন নতুন কিছু বুদ্ধিজীবী গজিয়েছে, বিদেশ থেকে বসে বসে ইউটিউবে থিওরি দেয়, বলে যে না এখানে কোনো ক্ষতিই হয় নাই, লোক শরণার্থী হিসেবে ইন্ডিয়াতেও যায় নাই, মাত্র 2000 লোক মারা গেছে। যদি ওইটা ধরেন
তাহলে ক্ষতিপূরণ কমে যাবে, কিন্তু ওটা ধরা বড় কঠিন হবে। এই মাঝখানে একজন আমাকে বলছিলেন, একটু রসিকতা করে বলছিলেন, যখন ওই ভদ্রলোক বিদেশ থেকে থিউরি দিলেন যে 2000 লোক মাত্র মারা গেছে আমাদের এই যুদ্ধে, মুক্তিযুদ্ধে, তখন এক ভদ্রলোক বলছিলেন যে 2000 লোক যদি মারা যায় থাকে, 90,000 পাকিস্তানের সেনাবাহিনী এখানে ছিল, আর 90,000 প্রশিক্ষিত সেনাবাহিনী আধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে যদি মাত্র 2000 লোক মারা যেয়ে থাকে, তাহলে তো বলতে হবে তাদের জ্বালানি তেলের দামই তো হয় নাই, উঠে নাই। তখন বরং পাকিস্তান আমাদের কাছে ক্ষতিপূরণ চাইতে পারে, যে আমাদের 90,000 লোক ওখানে পাঠাইলাম, এত খরচ করলাম, তারপরে মাত্র 2000-এর বেশি লোক আমরা মারতেও পারি নাই, তোমরাই বরং আমাদের ক্ষতিপূরণ দাও। এখন পাকিস্তানের যারা আসছেন এখানে, আমাদের কর্মকর্তা নেতৃবৃন্দ, তারা কি ওই ভাষণ শোনার পরে আসছেন কিনা আমি জানি না, হয়তো এই জন্যই বলছেন যে ক্ষতিপূরণ দেওয়া হয়ে গেছে, অথবা মীমাংসা হয়ে গেছে অমীমাংসিত বিষয়ের, আমি জানি না। তবে আমি মনে করি সরকারে যিনিই থাকুন না কেন, যত দিনের জন্যই থাকুন না কেন, জাতীয় স্বার্থ তার কাছে সবচেয়ে বড় হওয়া উচিত। এই তৌহিদ হোসেন বলুন আর ডক্টর ইউনূস বলুন, ওনারা যদি জাতীয় স্বার্থকে সমুন্নত রাখতে না পারেন, ওই যে পাকিস্তানের কাছে আমাদের 3টা অমীমাংসিত বিষয়ে সুরাহা না করতে পারেন, অন্তর্গত যদি দাবিটা চলতে না পারেন, তাহলে ভাই আপনাদেরকে আত্মহত্যা করা উচিত। তাহলে বুঝতে হবে এই জাতির জন্য আপনারা আসলে অসম্মানী বই নিয়ে আসছেন। প্রিয় দর্শক, এখন এ পর্যন্ত।